তো আজকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2025-এর সেকেন্ড ডে অফ ফিল্ড স্টাডি। তো এই বছর যেটা বলেছিলাম আগের দিনই, যে এই বছরের স্টাডিটা একটু অন্যরকম, যে কোন কোন এরিয়াতে কী কী সাপের এফেক্ট বেশি এবং সেই পারপাস কী কী সাপের মানে অ্যাক্সিডেন্ট বেশি, সেইটার ওপর আমরা স্টাডি করছি। আমি আর বকুল আবার নেমে পড়েছি ফিল্ডে। এই যে বকুলকে দেখা যাচ্ছে, যে বকুল ফিল্ড চেকিং করতে বেরিয়েছে। যদি কোনো সাপ ফাপ দেখা যায় তাহলে তাকে একটু ডিস্টেন্স মেনটেন করে তার রিহ্যাবিটেটে রিলোকেট করে দেওয়ার জন্য। এবং যেহেতু এখানে ধান কাটার টাইম হয়ে গেছে, এখন দু একদিনের মধ্যেই সব মাঠে লোকজন ঢুকবে ধান কাটার জন্য, তো সেই ক্ষেত্রে সাপের সাথে এনকাউন্টারটা বেশি হবে, তাতে সাপেরও ক্ষতি হতে পারে, মানুষেরও ক্ষতি হতে পারে। তো আমরা সেই জন্যই একটা অবজারভেশন স্টাডিতে রয়েছি, যে কোন কোন এরিয়ায় কী কী সাপের এফেক্ট বেশি এবং সেই সব জায়গায় কী কী সাপের মেনলি বাইট রেকর্ডটা বেশি হচ্ছে তার উপরে। তো এখনও পুরোপুরি একটা কুয়াশা আর ভাবটা পুরোটা পরিষ্কার হয়নি, একটা হালকা কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে। তো আমরা চাইছি জায়গাটা ভালো করে দেখাতে। আশা করি রোদের টেম্পারটা আরেকটু হিট হলে আমরা কিছু হয়তো চোখে আমাদের পড়তেও পারে, সেটা যে কোনো ক্যাটাগরির স্পিসিস হোক। যে বকুল খুঁজে বেড়াচ্ছে, অনেকটা ডিস্টেন্সে চলে গেছে বকুল। এটাকে বলা হচ্ছে লোকাল ভাষায়, এরা হেলিকপ্টার মাছ বলে, কিন্তু আমার এই মাছটা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি বুঝতেও পারছি না মাছটি কী ধরনের মাছ। তবে জিওল মাছ টাইপের কিছু, সেটা বোঝাই যাচ্ছে, দেখতে অনেকটা শার্কের মতো শেপ আসছে। তো এটা ল্যাটা মাছ, এটা আবার আসছিল একটা ল্যাটা মাছ, এই জাম্প করে বেরিয়ে গেল। অনেকটা তুলে দাও মাছটা, তুলে দাও। বার্ড স্কিপারের মতো আসছে এটা। এই ল্যাটা মাছ কিন্তু অনেক আছে, বুঝলে। তো আমরা চলেছি আবার আমাদের ফিল্ড ধরে।
দেখা যাক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে কাজটা করতে হয়, এবং এটাই আমরা বোঝাতে চাইছি যে সাধারণ মানুষ কী পরিমাণ জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের জায়গায় নিজের জীবিকা নির্বাহ করে, তারা কতভাবে সাপের সম্মুখীন হয় সেটা আমাদের দেখানোর একটাই উদ্দেশ্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলো কীরকম প্রতিকূল অবস্থা। বকুলদা গাইড করছে রাস্তা, আর আমি বকুলদাকে ফলো করে গাইডে কোথায় পাক কাদা, কোথায় কী আছে পায়ের নিচে বোঝাটা খুবই মুশকিল। তাও রিস্ক নিয়ে ভগবান ভরসায়। এখানটায় কী দেখা যাচ্ছে? এটা দিয়ে কিছুক্ষণ আগে যাতায়াত করেছে। এখান দিয়ে যাতায়াত করেছে না, এই যে দাগটা না? এখন যে জায়গাটা খোঁজ করা হলো, এই জায়গার প্লেসটা হচ্ছে পুরো কেউটের প্লেস, এবং এই জায়গাটা কেউটে থাকার কথা। কারণ হচ্ছে এখানে জল, মাছ, ব্যাঙ সব কিছুই আছে। এগুলো খাবারের জন্য এই প্লেসটার মধ্যে কেউটে বেশি থাকে, এবং কেউটে আসা যাওয়া করেছে তার একটা প্রমাণ আছে।
তার পেটের ঘর্ষণের দাগ চিহ্ন স্পট সেগুলো আছে। কিন্তু ভাগ্যজনক এখন এই টাইমটার মধ্যে আমি চেষ্টা করলাম খুঁজে বের করার, কিন্তু এখন কিছু পাওয়া গেল না। এই জায়গাটা আমি এখন 2-1 ঘন্টার জন্য গ্যাপ রাখছি। বেলা 1টা কিংবা 2টোর মধ্যে এই জায়গাটা আমি এসে আবার খোঁজ করব যত কিছু পাওয়া যায়। ইনি হচ্ছেন আমাদের সৌরভ মুখার্জি। ইনিও চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সব প্লেসগুলো দেখা হচ্ছে প্রচণ্ড পরিমাণে জঙ্গল, চন্দ্রবোড়া এবং কেউটের বাসস্থান চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটা একটু হালকা উপরে তোলো, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ। তো যেটা জায়গাটা দেখাতে চাইছি ক্লিয়ারলি ক্যামেরা, যে এই জায়গাটা প্রচুর পরিমাণে মানে ভাইপার এবং কোবরা মানে মনোসলেট কেউটে অ্যাফেক্টেড এরিয়া। তা আমি বকুলদার সাথে আজকে ফিল্ডে নেমেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পজিশনটা কি রিস্কি সিচুয়েশন, এবং মানুষজন এখানে যে কি রিস্ক নিয়ে, কি জীবনের ঝুঁকি নিয়ে যে ধান কাটতে আসে নিজেদের জীবিকা চালানোর জন্য। আমার এইটাই হচ্ছে সবচেয়ে বড় অবাক করা বিষয় লাগছে এখানে, যে সাপের সাথে কত ক্লোজলি সহাবস্থান মানুষের। তো আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরও দেখছি কীভাবে কতটা কি সাপ এবং মানুষকে কতটা সেফটি দেওয়া যায় দুই তরফকে। তো আমরা সেই কাজটা করছি। তো দেখা যাক। আপনি কিছু আপনার চোখে কিছু পড়লো এইমাত্র এখন? না, এই মুহূর্তে তো সেরকমভাবে কিছু পড়েনি, কিন্তু আপনি একদিকে সার্চিং করছেন, আমিও চাইছি আর একদিকে, দুজন দুই দিকে ডিভাইড হয়ে গেলে পরে জিনিসটা দুই দিকটা একবারে কভার করা যাবে। তবে আমি চলছে তো সেরকমভাবে এই মুহূর্তে তো ক্লু আমিও অনেকগুলো পেলাম, ভাইপার মুভমেন্ট করেছে বা ভাইপার চলাফেরা করার মতো। মানে এমনও হতে পারে তো ধরুন জায়গাটার মধ্যে যে পরিবেশে জঙ্গল হয়ে আছে, হয়তো জঙ্গলের ভিতরে কিছু ঢুকে আছে, তলায় হয়তো ঢুকে রয়েছে, আমাদের চোখে পড়ছে না, কিন্তু ও হয়তো ফলো করছে আমাকে দিয়ে, আগে থেকে নিজে সরে যাচ্ছে। তাহলে আমি বোঝা যাচ্ছে এখনো রোদ নিতে তারা বাইরে বেরোয়নি, এখনো পুরোপুরি পজিশন মতো, এখনো টাইমিংটা ঠিক অ্যাডজাস্ট হয়নি বলে এখনো ঠিকঠাক ভাবে বেরোয়নি। তাহলে জঙ্গলের তলায় যে টেম্পারেচারটা রয়েছে আর জঙ্গলের উপরে যে টেম্পারেচার, দুটো টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে, যার জন্য ওরা যে পজিশনটা রয়েছে ওদের কাছে এখনো সেই হিটটা পৌঁছায়নি। যার জন্য হিটটা যখন ঠিকঠাক ভাবে পৌঁছাবে তখন ওরা হিটটাকে অ্যাবজর্ব করার জন্য ওপেনে আস্তে আস্তে বেরিয়ে আসবে। যার জন্য আমাদের এই জায়গাটা ওয়েট করে জায়গাটাকে বারবার স্টাডি করতে হবে। তাহলে জায়গা হচ্ছে জায়গাটার মধ্যে হয়তো 1:30-2টোর সময় একবার লক্ষ্য করা হোক, ঘন্টাখানেক পরে আবার একবার চেক করতে হবে। ঠিক আছে, তখন ওদের টেম্পারটা আরেকটু বাড়বে। ঠিক আছে। আমাদের রাস্তা নেই, ধানের মধ্যে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে এবার আমাদের দেখে শুনে যেতে হবে, রাস্তা নিজেদেরকে তৈরি করে যেতে হচ্ছে। মাঠ থেকে আবার আল থেকে আবার জঙ্গল থেকে আবার মাঠ, এই হচ্ছে প্রকৃতির খেলা। আমাদের সন্দেহ, আমাদের আগে হয়তো কেউ যাচ্ছে, কারণ আর প্রচুর পরিমাণে আমরা স্পট পাচ্ছি ভেজা মাটি, কাদা মাটিতে, সে আমাদের স্পট দিতে যাচ্ছে। এমনও হতে পারে আমরা যেরকম দিকে এগোচ্ছি সেও হয়তো আমাদের আগে সেই পথেই এগোচ্ছে। তো দেখা যাক সামনে কি হয়, আপনারা সঙ্গে থাকুন।
আমাদের সার্চিং কন্টিনিউ চলছে। বকুলদা খুঁজতে গেছে, দেখছে কিছু পাওয়া যায় কিনা। ফুল নেচার, পুরোপুরি নেচার। যে একটি পুরনো পরিত্যক্ত খাল, জঙ্গল হয়ে রয়েছে সুন্দরভাবে। ছোট্ট ধানের শীষ, সুন্দর হাওয়া খেলছে, হালকা হালকা পেকেছে। এই সুন্দর মনোরম পরিবেশ সাপ থাকার জন্য আদর্শ। হ্যাঁ, বকুলদা কিছু একটা পেয়ে গেছে। বকুলদা হ্যাঁ সুন্দরভাবে পেয়ে গেছে। আসবো জাস্ট আ সেকেন্ড। ওয়েট ওয়েট, বলতে বলতেই এটি মনোস্লেট। হ্যাঁ, ওকে 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 ওকে। সাবধানে। গ্রিপ নেবে, ক্যাচার নেবে? আস্তে, নিজের ব্যালেন্স ঠিক করো, দরকার বলে ক্যাচারে গ্রিপে নিয়ে নাও। কি অসম্ভব দক্ষতার সাথে জিনিসগুলো করতে হয়। বছরের পর বছরের পিছনে টাইম না দিলে হয় না। নামাটাই তো মুশকিল এখানে। একটু আস্তে। হ্যাঁ দেখলাম তুমি দৌড়ালে দুবার। হ্যাঁ ভালো পজিশন। হোয়াট এ সিন, হোয়াট এ সিন। নিজের মুডে ন্যাচারাল মনোস্লেট। ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, দেখে নি, দেখে নাও। বেরো বাবা, বেরো হালকা হালকা। ব্যাক নিচ্ছে, পিছন দিয়েই বেরোবে মনে হচ্ছে, পিছন দিয়েই বেরোবে। আস্তে, এইদিকে মাথা বের করেছে মনে হচ্ছে, পিছনে চলে যাও। আচ্ছা তোমাকে জায়গাটা বড় করে দিলাম, তুমি বেরিয়ে আসো আগে। ফুললি ওয়াইল্ড। আস্তে, সাবধান, আস্তে চলো। মনোস্লেট কোবরা, বিউটি বিউটি বিউটি। এইমাত্র এটা কেউটে ধরা পড়লো। আমি একটু ওই দিকে যাই, আলোর দিকে যাই। একটু আলোর দিকে না গেলে একে নিতে পারছি না। হ্যাঁ, হোয়াট এ সিন, হোয়াট এ সিন। হচ্ছে নেচারের সাপ, পুরো ন্যাচারাল। নিজের খাবারের জন্য বাইরে বেরিয়েছিল। এটাকেই বলে হচ্ছে প্রপার ডকুমেন্টেশন। এরা যে ফিল্ডে কিভাবে ঘুরে বেড়ায়, সেটা অস্বাভাবিক এক্সপিরিয়েন্স না থাকলে এই জিনিসটা সম্ভব না। তাকে তার নেচার থেকে তাকে খুঁজে বের করা। যদিও আমরা তাকে কিছুক্ষণের মধ্যেই আবার তার সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করে ওয়েট এবং লেন্থ মেজারমেন্ট করে আমরা তাকে আবার রিলিজ করে দেবো, যেটা আমাদের কাজ। তো আমরা এই স্টাডিটাই করছি, কোন কোন নেচারে কি কি সাপের অ্যাফেক্টেড এরিয়া বেশি এবং সেই সব এরিয়ায় কোন কোন সাপের বাইট রেকর্ডটা বেশি। এইবারের আমাদের মেন কাজটার উদ্দেশ্য হচ্ছে এইটা। থ্যাংক ইউ। এরিয়াটা হচ্ছে আমাদের বর্ধমান, পালশিট, কি জানো, বৈকুণ্ঠপুর। বকুলমাল আমাদের সাথে আছে, ফিল্ড এক্সপার্ট কাম হার্পেটোলজিস্ট আমাদের বকুলমাল। এরা ট্রাইবাল, একদম মাল ট্রাইবের একজন এক্সপিরিয়েন্স স্নেক হ্যান্ডেলার। চলো দাদা এগো, সাবধানে এগো। দেখা যাচ্ছে সাপটির ওয়েট পট সহ হয়েছে 1255। মানে আমাদের যে পাথরুটি আছে, পাথরুটির ওয়েট আছে 800 গ্রাম, এই সরি 790 গ্রাম, 1255 টোটাল ওয়েট। তো এইবার সবটিকে আমাদের মেন ওয়েটটা মাইনাস করতে হবে। তো দেখা যাক। আজকে দিনের ফার্স্ট কালেকশন ছিল। সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করার পর এটিকে এখন রিলিজের পালা। একে বেশি ডিস্টার্ব না করে এবার ছেড়ে দেওয়া হোক। এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, এখানেই ছেড়ে দাও। সরে আসো, তুমি সরে আসো, বেরিয়ে যাক। তো আজকে সেকেন্ড ডে বর্ধমান ফিল্ড স্টাডিতে। তা আমরা অলরেডি একটি মনোস্লেট ফেস করেছি এবং সেটিকে ডকুমেন্টেশন করাও কমপ্লিট।
তো এইবার একটু রেস্ট হচ্ছে, রেস্ট হতে হতে বকুলদার সাথে এক জায়গায় বসে কথা বলতে বলতে বকুলদাদের এই সম্প্রদায়ের আরও দুজনের সাথে দেখা হয়ে গেল। তারাও তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বাড়াতে তারাও ফিল্ডে নেমেছে। কারণ সবাই এই সম্প্রদায়ে যারা আছে তারা জন্ম থেকে সাপ নিয়ে ওঠা বসা করে, এবং এখনকার যে জেনারেশনটা এই সম্প্রদায়ে উঠছে তাদেরকে তাদের সিনিয়র যারা আছে, যেমন আমাকে বকুলদা গাইড করছে এইরকমভাবে, মানে এই যে ভাইটি বসে রয়েছে এই ভাইকে পাশের এই দাদা বকুলদার পাশে যিনি বসে আছেন এই দাদা এই ভাইটিকে গাইড করানোর জন্য এবং এক্সপিরিয়েন্স তৈরি করানোর জন্য ফিল্ডে নিয়ে এসছে। তো আমি চাইবো এখন বকুলদা নিজেদের লোকেদের সাথে কিছু আলোচনা করুক, এবং সেটি সে চাইলে নর্মাল ভাষায় আলোচনা করতে পারে বা তাদের ট্রাইবাল ভাষায় আলোচনা করতে পারে, যেটা তাদের কমফোর্টেবল, যেটা তাদের সুবিধা। এবং আমি চাই তাদের এক্সপিরিয়েন্সটাকেও আমি এখানে তুলে ধরতে চাই। তো বকুলদা, তুমি বা এই দাদার সাথে করে তোমাদের মানে আলোচনাতে তোমাদের কি মনে হয়, তোমরা কি ফেস করছো, কিভাবে তোমাদের কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা একটু যদি বলো। আমাদের বংশগত একটা অভিজ্ঞতা এবং বংশগত কাজ। আমরা হচ্ছে সাব কাস্টে বেদিয়া সিভিল টাইপ মাল সম্প্রদায়ের লোক। বাবা দাদু এককালীন তারাও সাপ ধরতো, খেলা দেখাতো, বলো 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 বলো। লাইটটা খেলা দেখাতো। সেই কাজটা একটু ঘুরে যাও ভাই এদিকে। সেই কাজটা আমরা এখন লাইটটা উল্টো দিকে আসছিল। সাপ ধরা কাজ এখনও আমরাও করি আমাদের অভিজ্ঞতা থেকে, এবং কোথায় যে সাপ থাকে সেটা আমরা নিজেরা বুঝতে পারি। এবং এই যে ছেলেটা এসছে এর নাম হচ্ছে সৌরভ মাল। এর বাবাও সাপ ধরতো, দাদুও সাপ ধরতো, এও সাপ ধরতো। এইগুলো হচ্ছে কোনো মাস্টার ধরে শিক্ষা নয়, এই শিক্ষাটা হচ্ছে আমাদের একটা বংশ পরম্পরা। বাবা দাদু দাদা সবারই কাছ থেকে এগুলো দেখে দেখে শিক্ষা। এবং এই শিক্ষার জন্যে কোনো স্কুল, কোনো মাস্টার, কোনো ডিগ্রি আমাদের করতে হয়নি। কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা করে আসছে, আমরাও করছি। এই যে ছেলেটা বয়সটা অল্প, 15 থেকে 16 বছর বয়স। এই যে 15 থেকে 16 বছর বয়স, এ এখনো হয়তো নিজে হ্যান্ডেলিং করতে পারে না। কিন্তু এর আসার কারণ হচ্ছে কি, এই যে আসার কারণটা হচ্ছে এই যে আমাদের সঙ্গে এসছে, আমাদের কাছে দেখে 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 এ কিন্তু শিখছে যে আমরা কিভাবে ট্যাকেল করছি, কিভাবে বুঝতে পারছি, কিভাবে ধরছি। এক্সপেরিয়েন্সটা দরকার। হ্যাঁ, অবশ্যই এইভাবে যখন 2-4 বছর আমাদের সঙ্গে ঘুরবে, এই এমনই দিন আসবে একা ফিল্ডে ঘুরতে পারবে। এই অভ্যেসটা হয়ে যাবে এর, যা বাপ কাকারা ঘুরেছে তাদের সঙ্গে ঘুরে ঘুরে আমরা শিখে গেছি, ইও এই কাজটাই করবে। এখন বর্তমান যুগে সাপ ধরাটা আইনে তো পুরো অপরাধ করে দিয়েছে, আনলিগেল। কিন্তু আমরা বেদিয়া সম্প্রদায়ের লোক এখনো পেছিয়ে পড়ে আছি, কিন্তু আমাদের কোনো কাজ নেই। এবং সাপের সঙ্গে আমাদের একটা এমনই সম্পর্ক যে আমরা সাপ ছাড়া হয়তো চলতেই পারি না। সেই কারণে আমরা মাসে যদি 10 দিন না যাই, মাসে 2 দিনে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কেউটে সাপ, এবং আশপাশ থেকে গ্রাম থেকেও আমাদের অনেক সব ফোন করে যে দাদা আপনারা আমাদের মাঠে আসুন। মেন বিষয় যে ফরেস্ট ডিপার্টমেন্টকে তারা সবাই সব সময় কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টের রেঞ্জে পায় না। হ্যাঁ, এবার সেক্ষেত্রে যখন আপনাদেরকে ফেস করে, আপনাদেরকে সামনাসামনি পেয়ে যায়, তো স্বাভাবিক একটা রাত্রির 2টোর সময় যদি কারোর ঘরে বা রাত্রি 12টায় যদি কারোর বাড়িতে সাপ ঢোকে, ফরেস্ট অফিসে ফোন করলে ফরেস্ট অফিসের কেউ হয়তো থাকলোই না, ফোনই হয়তো ধরলো না, বা যে কোনো কারণে তাকে কন্ট্যাক্টে আনতে পারলো না, কিন্তু ঘরের কাছে আপনাদের পেয়ে যাচ্ছে, সে তখন চাইবে যে কি করে কতক্ষণে আমার ভয়টা কাটবে, সে তো অত নিয়ম কানুন দেখতে যাবে না। প্রবলেমটাই হয়েছে আমাদের এখানে এই জায়গাতে, যে যারা যে কাজের জন্য যোগ্য তারা কিন্তু সেই সম্মানটা, যথাযোগ্য সম্মানটা কিন্তু তারা পাচ্ছে না। না, ব্যাপারটা হচ্ছে ফরেস্টের লোক আমরাও সম্মান না, না অসম্মানের কথা এখানে আমি আসছি না, কারণ আমাদেরকেও লিগ্যাল ওয়েতে নিয়ম মেনেই কাজ করতে হবে। কারণ হচ্ছে কি, তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে, তারা হচ্ছে একটা বনদপ্তর লোক, সরকারি লোক, তাদেরকে সম্মান করি 100 বার। এবং সম্মান করলেও আমরা গ্রামের লোকের কাছে যেটুকুনি আমরা কথা শুনি, এবং তারা যেটুকুনি বলে আমাদেরকে যে সাপের আতঙ্কে আমার ধান পর্যন্ত কাটতে যেতে পারি না। এবং আমাদের গ্রামে যদি সাপ বেরোয়, আমরা যখনই বনদপ্তরে ফোন করি আমাদেরকে ফোন তোলে না, ফোন তুললেও তারা কিন্তু আসে না। এটা কিন্তু আপনাদের এখানে বলে না, এটা কিন্তু আমি আমাদের এরিয়াতেও দেখেছি বা বহু জায়গায় ঘুরে দেখেছি যে এই একটা কিন্তু খুব কমন অভিযোগ গ্রাম বাংলার ক্ষেত্রে খুব রয়েছে। হ্যাঁ, যেমন গলসি রিপোর্টটা আমাদের যে পূর্ব বর্ধমান গলসি। আচ্ছা, হ্যাঁ গলসি, যার নাম শুনেছি জায়গাটা। তাহলে সে গলসি থেকে আমাদের বর্ধমান ফরেস্ট এমন কোনো দূর নেই। আচ্ছা, যে ধরনের সাপে মানুষকে কামড়াচ্ছে, মানুষও কিন্তু সেই ধরনের সাপকে মেরে দিচ্ছে। তা সেই লেভেলেরই এই গ্রামে যে পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর। আচ্ছা, এই গ্রামের লোকের সঙ্গে আমাদের বেশ কিছু বহুদিন ধরে পরিচয়। আচ্ছা, যখনই এই গ্রামের লোক এই মাঠে আসে, সঙ্গে একটা করে লাঠি নিয়ে আসে। হ্যাঁ, কি দাদা লাঠি নিয়ে এসছেন কেন? বাবা তোমরা ধরছো, তোমাদের ভয় নেই? কিন্তু আমরা দেখলেই বাবা আমাদের ভয় লাগে। আমরা কি করো?
বলছে আমরা আত্মরক্ষার জন্য মেরে দিই। তা তোমরা মারছে কেন, খবর দেবো, তাকে খবর দেবো? আমি কেন স্বাভাবিক। বনদপ্তর? বলছে বনদপ্তরের কোনো দায় কাঁধে নেই যে তারা মাঠে সাপ ধরতে আসার জন্য। গ্রামের গ্রামে মানুষের আসে এটাই না। বক্তব্য। গ্রামে আসে না, তা মাঠে আসবে কি করে? হুম, তাহলে আমার নিজে আত্মরক্ষার জন্যে হুম, আমি যদি জমিতে ঢুকবো, চন্দ্রবড়া সাপ কেউটে সাপ ঢুকে আছে, তা আমার ধানটা তো কাটতে হবে। হুম, এবার ধান কাটার সময় যদি সাপটা বসে থাকে, পালাচ্ছে না, তাহলে বাধ্যতা আমাকে মারতে হবে। একদম। তাকে যদি হ্যান্ডেল করার জন্য কেউ যদি না আসে, রেস্কিউ করার জন্য না আসে, বাধ্যতাও মারতে হবে। সেই কারণে ওই গ্রামের সেলফ লোক মারে। ডিফেন্স। এবার সেই গ্রামের লোকগুলো বলে আমাদেরকে যে বাবা তোমরা যতটা পারো উদ্ধার করো। এবার আমরা কি করি? উদ্ধার বলতে কি আমরা মেরে দিই? আমরা মারি না। এইগুলো যতটা চেষ্টা করি এখান থেকে নিয়ে গিয়ে অন্য অন্য জায়গায় আবার হ্যান্ডওভার নিজস্ব করা। পরিবেশে মানে যেখানে বেড়ে যাচ্ছে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং যাতে মানুষের সম্মুখীন না হয় সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে তার নিজস্ব পরিবেশে আবার তাকে ফিরিয়ে দেওয়া। এমনই জায়গা আছে সেই জায়গাটা চাষ হয় না, হ্যাঁ, নিরিবিলি জঙ্গল। কোনো চাষ হয় না, একটা ভেরি হুম, জঙ্গল, হুম, একটা এমনই জায়গা হয়েছে সেই জায়গার মধ্যে মানুষ ঢুকে না। সেই জায়গার মধ্যে আমরা গিয়ে এইখান থেকে হয়তো দেখা যায় 5 কিলোমিটার দূর, সেখানে গিয়ে ছেড়ে দিলাম। এবার যদি বলে যে এইগুলো করার আপনাদের স্বার্থ কি, আমাদের স্বার্থ আছে। স্বার্থ ছাড়া আমরা চলবো না, কারণ হচ্ছে আমাদের পেট আছে। দেখা যাচ্ছে এই এলাকার মধ্যে 4টে কেউটে তুললাম আমরা, 2টো নিজের কাজের জন্য নিয়েছি, 2টো হয়তো অন্য জায়গায় ছেড়ে দিলাম। এবার এই 2টো নিয়ে কি করব আমরা? এখন জীবন বাঁচাবার জন্য, পেট বাঁচাবার জন্য, কেন আমাদের বাল বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সরকার থেকে আমরা কোনো ফেসিলিটি পাইনি। ওই 2টো সাপ নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, কিন্তু গ্রামে ঘুরেও আমাদের শান্তি নেই। যখন কোনো ফরেস্টের লোক দেখছে সাপগুলোও কেড়ে নিচ্ছে, অথচ আমাদেরকে কেউ হয়তো অপমানও করছে, কাউকে হাজত বসও করাতে হচ্ছে, অথচ আমাদেরকে ধরে মারছে, কি বলা যায় ফাইনও করছে। বকুলদা মাঝখানে একটা কথা বলবো। এই যে কথাটা বললেন যে আপনি যদি একটা গ্রাম থেকে বা একটা মাঠ থেকে 4টে সাপ পান, তার মধ্যে 2টো আপনি নিজের কাজে রাখেন আর 2টো আপনি ফরেস্টে ছেড়ে দেন বা নেচারে ছেড়ে দেন। হ্যাঁ, তো এই যে 2টো নিজের কাজে রাখেন বা যেটা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, তা আপনিও তো একটা সময় এই কাজে যুক্ত ছিলেন। আমার বাবা, দাদা, দাদু সবাই করতো। এটা হ্যাঁ, আপনাদের বংশ আমিও পরম্পরায় এই করেছি। কাজটা চলে এসছে, আমি আজ থেকে 10-15 বছর আগে আমিও করেছি। অবধি করেছেন আর কি। করেছি। কিন্তু এখন যখন আপনি যখন থেকে আইনগুলো কম বেশি বুঝতে পেরে এখন আপনি আস্তে আস্তে নিজের কাজটাকে চেঞ্জ করে ফেলেছেন। চেঞ্জ করেছি, কিন্তু এখন আমি যেটা কাজ করি এখন সাপ ধরা কাজই করি, হ্যাঁ, কিন্তু সেটা লিগেল ভাবে। কিরকম? কোনো মানুষ আমাকে খবর দিল, গেলেন ধরলেন, গেলেন, ধরে তারপর চলে সেটা এলাম। ফরেস্টে হ্যান্ড ওভার করে দিলেন বা এবার নেচারে ছেড়ে দিলেন। সব ক্ষেত্রে ফরেস্টে যেতে পারি না, কারণ হচ্ছে ফরেস্টে যেতে সে নিজের খরচা। সেই কারণে কি করি, আমি একটা ভালো নিকাশি মাঠ থেকে ফাঁকা জায়গা হ্যাঁ, থেকে যেখানে সেখানে লোকজন নেই সেরকম জায়গায়। কেন ফরেস্ট থেকে ফোন করলেও তারাও বলবে আপনি কোন জায়গায় ছেড়ে দেন। হ্যাঁ, কেন ফরেস্টের এমন কোনো জায়গা ঘেরা নেই হুম, যে সেইখানে সব ছাড়া হবে। যদি আমরা যদি মনে করি যে আমরা বেদিয়া সমাজের লোক সব সাপগুলো নিয়ে ফরেস্টে দেবো, তার জায়গা হবে না। না একদমই তাই, একদমই তাই। তাদের একা জায়গা হবে না, তারাই বলবে যে তোমরা যেখান থেকে নিয়ে এসো সেখানে দিয়ে দাও গা। এবার সেইখানে যখন দিতে যাবো সেই গ্রামের লোকগুলো আমরা মেরে দেবো। তাই তো, সে তো ভয় বলবে তো। তারা কি বলে, পুকু পুকে না কি বলে? না বলে তো যে মেরে দেবো তো। কি বলে তো? অবশ্যই। হ্যাঁ, তার তো একটা জানের ভয় আছে না। আমার জসুর পাঁচতে পাই কি করে ওরে বাবে বলে মেরে দেবো, চন্দ্রপুরা বলো তো কি মেরবো বলে, কিন্তু তাদের তো সাপেরই তো ভয়। এবং ফরেস্টের লোক তারা ফোন করে, তারা আসে না বলে বাধ্যতা আমাদের বেদিয়া সমাজ থেকে ডাকে। ডাকে। এবার আমরা যে আসছি, আমাদের পেট আছে, ঠিক আছে তো। আমরা পেটের জন্য সেখানে তাকে আমরা কি বলি যে দাদা আমার একটা পারিশ্রমিক দিতে হবে, 200 হোক 300 হোক 500 টাকা দিতে হবে। মজুরিটা দিতে এবার হবে। তারা কি করে যে দাদা ফরেস্টের লোক যখন আসেনি, তাহলে আপনারা আসেন, আমরা এটা উদ্ধার করুন, আপনাকে 500 টাকা দিচ্ছি। তাদের তো ঠিকা পড়েনি না, যে কাউকে পয়সা দেবো, কিন্তু ওরা পয়সাটা যে আমাদেরকে দেয় তারা শখে দেয় না, শখে দেয় না, খুব ঠেকায় কষ্টের উপরে দেয়। কষ্টের উপরে দেয়। ঠেকায় দেয়। যাদের এইটা বর্তমান যারা কাজ, তারা এই কাজটা করে না বলে তারা আমাদেরকে বাধ্যতা ফোন করে। ঠিক। বুঝতে পারলে? তো দাদা আপনি যতদিন ধরে এইসব মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন আপনি কি কি সাপ ফেস করেছেন? মানে বেশিরভাগ সময় আপনি মানে কত রকম সাপ বা কি কি ধরনের সাপ দেখেছেন এই মাঠে? আমি এই মাঠের বেশিরভাগ দেখেছি কেউটে, আচ্ছা, তোমার গোগরো। গোখরোটাও দেখা যায় এখানে? হ্যাঁ, আচ্ছা, এবারে গোগরো বলতে 2 রকম আছে তো। আচ্ছা, একটা গোল টাইপের হয় চক্র, গোল এটা চক্র, ওই হ্যাঁ, কেউটের যে কেউটে, প্রজাতি। কেউটেরই হ্যাঁ, জাত। আর আর একটা তোমার যেটা খই গরু চওড়া ফনা হয়। চওড়া ফনা হয়, practical ইউ program। শেপ হয়, হ্যাঁ, ওইটা হ্যাঁ। বাড়িতে থাকে। ভি এস, ভি ভি, হ্যাঁ, এস এস ভি তাছাড়া সাইজ। তোমার অমনি ওই কেউটে গোগরো গুলাই এই মাঠে বেশি। আর চন্দ্রগড়টা আর চন্দ্রগুড়াটা বাবরে প্রচুর আছে মাঠে। আচ্ছা, কিন্তু আমরা তো প্রায় দেখতে পাই যখন আসি মাঠে, হ্যাঁ। আমরা তো ধরি না হ্যাঁ। মোটা চন্দ্রগুড়া। আর ধরেও এই না, মাঠে মারিও কি না আমরা। কালাজের রেকর্ড আছে কোনো? মানে কালাজ বলতে যেটা ডোমনা চিতি বলে। ডুমনা চিতি বলতে গেলে এই যে বাগানটা আছে, এক সেকেন্ড। এই দেখো শালবন গাছটা আছে না, ওই যে একটা পুকুরে পাড় আছে। হ্যাঁ হ্যাঁ, পুকুরের পার। এই পুকুরে পাড়ে কি যে ডুমনা চিতি লাগে প্রচুর। যেটা ওইটা না এইটাই
না তো এইটা লয় কি ওই তো ওইটা এই যে তো এই মাঠে একটা পুকুর নাই ওই তো মাঠে বইছে কাজ হ্যাঁ, করে হ্যাঁ। পুকুর ওইটা পুকুর তো হ্যাঁ। ওই পাড়গুলাতেই লাগে ডুমনাচিতে দেখা যায়। দেখা যায় দেখবা সেই ধুসুলের মতন গর্ত গোল গোল হ্যাঁ 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 কালাচি গুলো, ওগুলো কালাচিরই তো গর্ত। না না কালাচি ভেঙেছিল এখন কোন হ্যাঁ তোমার দি বলছি আমি অনেকবার দেখেছি এই পুকুর। মেন করো হ্যাঁ অগুলো ডুমনাচিতে আছে যে মাছ। আবার কাল আমরা মেনে মতো কালাচি, আমরা ওই ছোটো আমরা কোনো কালাচি ভাঙতে পাইনি। পাংতে বাবা যে ওখানে চুলোলেই। এরা খেস পিছতে চাইছিল হ্যাঁ কোনদিন ঠিকই ছিল তখন কালাচি আমি ঠিক হয়নি বাবা কিন্তু ঠিক হয়নি। না, আমি বিয়ত খুঁড়ে আমি খাড় করেছি। ও বিয়ের ভেঙেছিলে হ্যাঁ খললো এই এত বড় কালাচি মেমরি দিই বাবা মোটা মোটা। কিন্তু আমি যতটা শুনেছি মানে এই আশপাশের লোক তন্নি করেছে তারা বলেছে দাদা আমরা তো সাপটা চিনতে পারি না, তবে কালো আর এই সাদা সাদা ফোঁটা ফোঁটা আছে। তখন আমি এটা করলাম যেটা ডুমনাচি কালছে না তো কালাচি হোক লাগে। এবার আমরা একটা আমাকে টন্নি কী করছে আমি পুঁকিত করলাম। হ্যাঁ ওই পুঁকিত লোড বলছে লোড চিলি পুঁকিত করলাম। আমি যেবার গিয়ে ভাঙছি হ্যাঁ ঢোমলোটা সেদলি তো করছে হ্যাঁ মুখ বেঁকে পড়ে আছে একবারে। লুকে যাবে তো খেলে। হ্যাঁ এবার আমি যে এটা পুকুলেন কেন না বলছে এগুলো আমরা বাঁচবো না, লুকে যাবো আমরা, বেশি টাইম নাই, ওরে বাবারে পেটে যন্ত্রণা হবে, লুকে যাবো আমরা, বমি হবে, ঢুকে যাবে। এলাকা আমার খুলেছিল আমার বিরাট করে। আর এই এলাকা বলছে এত জসু খ্যাঙ্গলো এই কুপডালগুলোয় যে জসু খেরিয়ে সব রোদ ধানের উপরে শুয়ে শুয়ে ধানের উপরে। এই তো এই যে পাটটা আছে হ্যাঁ এইবারে অগল জসুর আছে এইবারে। আরে 3-4 দিকে আগে খেয়েছিল জসুগুলো ফাঁসা করে চলে গেছে কুপডালে বড় বড় জসুগুলো চলে এই তো আমার এই ভাগ্নেকে বললাম যে বাবা একটা এই মোটা চন্দরবড়া দিয়ে চলে আসছে বাবা জসুর। আজকে না আজকে এই মোটামুটি মাসখানিক হবে। আরে আমি কত পরশু খেয়েছি না 2 মোটা জসুর ওখানে দিয়ে চলে গেছে একসঙ্গে দিয়ে কুপডাল হয়ে গেল হল্লো হলো জসুর একবারে। ঠিক আছে অগল জসুর হুগলি গিয়েছে কিন্তু যাই বলবো কালছে কিন্তু অজ্ঞল খেঙুলেছে আমাকে। হ্যাঁ এখানে কেকটি আছে কালকে কোনটায় এই দেখো এই যে ঝোরটা আছে না এখানে কালকে কলপ পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে কালকে কলপ দরকার নাই, না তাই বলি মেন হচ্ছে কেকটি ঠেঙুড়ে টাটকা কেকটি তার সাথে আশপাশে ও ঠেকেছে টেকেটুকু ঘুরে বেড়াচ্ছে কোনো আশপাশে মধ্যে দাগও আছে কিন্তু দাগও আছে। মশলগুলো কিন্তু বাবা এখানে কোথায় খেঙুলে জানিস ওই জলে না যদি একটু ঘুরিয়ে পাঙা যায় মশলটা খেঙুলে যে কুপডালটা খেঙুলে ওই কুপডাল আশপাশে যদি ভালো ঘুরিয়ে পাঙা যায় কোথাও চুলো তবে না এখানে মশলাটা হলিয়ে যাবে, কিন্তু খুব ধীরে ধীরে চলতে হবে যেন সুস্থ না পারে যে মা কোনো খেনুস খেস পড়ছে। তাই তো না তুমি একটু সোজনে করে কালছে এত বাংলা যে ওদের কান নেই ঠিকই কিন্তু পেটের ভাইব্রেশনটা এত ক্ষমতামান ওদের যে এত কানের মতন কাজ করবে যে একটু কানের মতো এমনি কত মাথা তুলে দেখবে আগে থেকে যে কেউ আসছে তো মাথা নামিয়ে না নিচে নামিয়ে করছে দীপ আবার বিয়ে লিলিস না ধানেকে ঢুকে ধানে ঢুকে বলছে ঠিকই বলছো। তাহলে তো তুমি অকাল থেকে বাংলি দাগ পেয়েছিস তো মসি পাংতে পেয়েছিস না মশল পাংতে নাকি দেখলে আবার প্রচুর দাগ দিয়েছে। এবার তোকে বুঝিয়ে দিচ্ছি তুই দাগটা ভেঙেছিস এমন হতে পারে তুই খেস পুজিয়ে তোর আগে আগে কালচারে চলেছে তাও হতে পারে। ডাক্তার তো টাটকা দাগ হ্যাঁ স্পটটা তো নতুন, এবার যে মশলাটা চল্লিশ দেখা যাচ্ছে তোর শব্দ পেয়ে হয়তো আমি আগে আগে খেয়ে ও আমার আগে যেছে তাহলে এবার ওইখানে কিন্তু নিজেকে কষ্ট করতে চলতে হবে। যখন ভাঙবে যে এখন টাটকা দাগ এখনই টাটকা কেকটি টাটকা দাগ জানতে হবে যে মশলাটা এখনই চলেছে, তাহলে সেখানে স্লো হয়ে যেতে হবে। যত স্লো হয়ে যাবি ও তোর যদি 5 ফুট দূরে থাকে ও আর 10 ফুট দূরে যাবে না, সেক্ষেত্রে আস্তে আস্তে ও দেখা যাচ্ছে 1 ফুট পেরোতে গেলে ওর 5 মিনিট সময় লাগবে, আর 5 মিনিট সময় লাগে সেখানে আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে সেক্ষেত্রে দেখবে ধূরস্থ ধান যেন শব্দ না হয় এগুলো মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে এই যে ধানের গুঁড়াগুলো এই গুঁড়াগুলোকে বেশি লক্ষ্য করতে হবে। আর সব থেকে লক্ষ্য করতে হবে নিজের খুরকুইটা, দেখা যাচ্ছে এমন হতে পারে কাউটিতে খুরকুটা হয়ে গেল ঘুরে এসে কেমন পায়ের মতো। হ্যাঁ ঠিক আছে ঠিকই বলছো। কেন একটা কালচে আছে এত 4 চপর কালছে তো খুরকু দিয়ে মতো 4 চপর ঠিকই নেবে তোকে এমনি করে ঠিকই নেবে ছাড়বে না ছাড়বে না, ঠিক ঘামড়ালে ছাড়বে না, চিপে ধরতে হবে আপনার কামড়ে। কিন্তু সেটা করতে হবে কিন্তু নিজেকে সতর্কভাবে আস্তে আস্তে করতে চলতে হবে। আমি কি যখন পেঙেলি যে 60 দাগ ঠ্যাঙলে এত কষ্ট করতে চলুই যে কালটা টের পায় না, যে কালটা ঠিক করলাম এক্ষুনি আমি আমাকে পেঙে করেছে যে খেস পেয়ে গেলাম আমি বৈদিক অর্ধেক বেদিক অর্ধেক খালি ঢিলিটা ভাঙা গেছে কুপটালের ভেতরে, তা আমি ঠিরকে গেলাম। আগে লাঠাইটা যা হ্যাঁ ঠিরকে গেলাম আমি ভাঙতে পারছি না লাটায় কোনটা কোন ঢুমড়ে ভাঙতে পারছি না তো তা কোনটা করতে করবো আমি ঠিরকে গেলাম দেখছি হ্যাঁ বেদিকে চলে সুজেলাম বেদিকে ঢুমড়ো খাঙ্গলে লাভ মেয়ে ঠিক করলাম প্রথমে স্লিপ কেটে গেল তাও দেখি চলে কুপটার ভিতরে যাব কুপডাল সহ টিকে নিয়ে করলাম কুপডাল সহ ঠিকিয়ে লাস্টে তুরকালাম ওদের ভিডিওটা পান লাস্টে আছে ভিডিওটা করা আছে ভাইয়ের কাছে। তা ব্যাপারটা হচ্ছে আমাদের যে কাজগুলো করা হচ্ছে নিজের ব্যালেন্স নিজের সাহস এবং নিজের টেকনিক, এর কারণ হচ্ছে এই যে কাজগুলো করছি আমাদের এর জন্য কোনো মাস্টার ধরতে হয়নি, ধরতে হয়েছে কি আমরা যেটুকু শিখেছি নিজের বাপ মার কাছ থেকে, কোনো স্কুলে যেতে হয়নি,
কোনো অফিসার কাছে যেতে হয়নি, আর কোনো পড়াশোনা করতে হয়নি। এটা হচ্ছে আমাদের একদম বংশগত কাজ, বংশগত যে আমাদের 14 পুরুষ করে আসছে, আমরাও করছি। এবারে আমাদের এই যে কাছে ছেলেটা ছেলেগুলোরও একটু করতে সাত ধরার বয়স নয়, না কিন্তু এর আসার কারণটা কি? এর আগ্রহ যে আমি শিখবো, শিখবো। এ নিজের স্কুল পড়াশোনা বাদ দিয়েও এর চেষ্টা কি আমি সাপ ধরে শিখবো। আমার বাবা করে এসছে, তাই তো আমার ভাই করে এসছে, দাদা করে এসছে, আমিও করবো। একে যদি অন্য কাজ দেওয়া করবে না, না করবে না। আমার একটা অভ্যেস আছে কি, আমরা সবাই সাপ ধরবো, সবাই সাপ ধরে আমিও সাপ ধরবো। ঠিক পরে কি হবে দেখবো না আমি। দেখবো না বাস্তব। আর মনের মধ্যে যদি ভয় থাকতো যে বা মাঠে গেলে আমরা সাপে খেয়ে মরে যাবো, তাহলে মাঠে তাহলে আসতো কিন্তু আসতো না। না, আমাদের জাতির মধ্যে এই জিনিসটাকে ভাবে না। ভাবে না তো। আর আমাদের জাতির মধ্যে এত রেকর্ড নাই যে সাপ ধরতে কেউ সাপে কামড়ে মরেছে। সাধারণ বিষয়ে পাবলিকে মরে। Public আমাদের মরে, সাপুরের মধ্যে উপরবেলার একটা বড় শক্তি আছে, যে চট করে আমাদের, আর যদি ঘটে যায় ঠাকুরের হাসপাতালে সে লুটিগুটি বেঁচেও যায়। বেঁচেও যায় ঠিকই। এটা একটা এমনই নিজেদের মধ্যে চিকিৎসা নিজেদের করে মধ্যে বেঁচে আমরা টুকটাক যেটুকু চিকিৎসা করি, পরে কোনো হাসপাতাল যাই সেটা ঠিক হয়ে যায়। ভালো হয়ে যায়। হ্যাঁ সেরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি যে কেউ মারা গেছে। হ্যাঁ, মারা যায়নি কেন, যে কটা দু একজন মারা গেছে তারা নিজের ভুল থেকে নিজের ভুল দোষ থেকে তারা মারা গিয়েছে, কোনো জায়গায় যায়নি, না। কাউকে জানায়নি, বলেনি। ঠিক ঠিক আছে, কাউকে অরিজিনালি কাউকে বলেনি যে সাপে কামড়িয়েছে, তার জন্য তারা নিজের ইচ্ছা তার জীবনটা নিজে দান করে দিয়েছে। কিন্তু যারা বলেছে তার চিকিৎসা হয়ে গেছে, বেঁচে গেছে। তাতে যত আন্দোলন করতে হয় করবো, কারণ হচ্ছে কি বাস্তব তাই তো। আমাদের কাজটা যদি অন্য জনা করে আমরা কেন করবো না? এটা আমাদের আমাদের পূর্বপুরুষ পোস্ট করে এসছে, হ্যাঁ। জাতি ব্যবসা। তাহলে তারাও করুক, আমরাও করি। বলছে হ্যাঁ অবশ্যই। থিওরিটিক্যাল একটা আছে প্র্যাকটিক্যাল। তাহলে এটা আমাদের প্র্যাকটিক্যাল। বাবা খুড়ো চ্যাটা 14 গোষ্ঠী করে এসছে, সাপ সম্বন্ধে আমাদের অভিজ্ঞত জ্ঞান আছে। লিঙ্কটা তুমি টাকবে একটু, সেগুলো আর যারা পড়াশোনা করে, যারা সাপ সম্বন্ধে যারা আলোচনা করেছে কিংবা সাপ ধরছে, তার তো এটা কর্মলয়। সে পড়াশোনা শিখেছে টাকা খরচা করে, সাপ ধরা শিখে। সে সাপ ধরে না, আমাদের মতন পারবে না। এই যে আমার যেমন পায়ে জুতো নাই, আমি ধানের জমিতে ঢুকে সাপ ধরবো, কোনোদিন দিন খালি পায়ে সাপ ওই ধরা? আসুক। আসবে আমাদের তো খালি পায়ে পারবে না। কামচা সাপ ধরতে? হ্যাঁ, আমাদের এইটা কেন? হচ্ছে আমাদের যে বেতিয়া সম্পদের এইটা ক্ষমতা, যে আমরা আমি খালি পায়ে এখনই সাপটাকে ধরবো, এখন ওই সাপটাকে আমি বিষটাকে আমি বার করে নেবো, কিন্তু ও মরবে না, কিন্তু আমিও মরবো না। তাতে দাঁত থাকবে কেনে? আমাদের এইটা 14 গোষ্ঠী করে এসছে, করতে হয়। আমরাও চাইছি যে এটা ছেড়ে দেওয়াই ভালো। কি সরকারের জিনিস, কিন্তু ছাড়লে তো আমাদের পেট চলবে না। কিন্তু পেট চলবে না, কারণ হচ্ছে আমরা যদি ছেড়ে দিই তাহলে পাবলিক তো আমাদেরকে ডাকবে না, ডাকবে না। যে দাদা এখানে সাপ বেরিয়েছে আসুন। তাই তো, হ্যাঁ। তাহলে সেখানে যদি না ডাকে আমি দুটো পয়সা পাবো না, পয়সাও পাবো। তাহলে আমাদের চলবে কি করে? ওইটাই তো প্যাটের লেগে তো করা এটা। সরকার আমাদের চুপিতি করবে না। যে তুমি মুসর জীবনে গেরপি দাও, তোমাকে আমার চুপিতি করে বসে বসে, তাই দেয়। বলে। হ্যাঁ? তারা চুপি, তাহলে এই গ্রামের লোক আমাদের টাকা দেয় কিরাম ভাবে, তাদের তো সাপ বেরোলে আমাদের ডাকে, তারা 200-400-500 টাকা দেয়। তাহলে এই কাজ যদি আমরা ছেড়ে দিই, আমাদের অন্য কোনো কাজে নাই। না। কেন এই জমিতে ধান কাটা আমাদের অভ্যেস নাই। না। না, বাবার ধান কাটে না, আমরা ধান কাটতে পারবো না। মাটি কাটা অভ্যেস নাই, মাটি কাটতে পারবো না। তাহলে যার যেটা কর্ম সে সেটাই করবে। সেটাই করে ঠিকই। তাতে আইনত যত সাজা আসুক, একটা গ্রামে যদি 500 লোক থাকে, 400 লোক যদি ছেড়ে দেয়, 100 লোক মুখিও করবে। হ্যাঁ অবশ্যই। কারণ হচ্ছে কি, তার অভ্যেসটা কিন্তু চট করে ছাড়তে পারবে না। না। ছাড়বে না, আর তার এটা জাতি ব্যবসা, জাতি সে ব্যবসা। ওইটা করে এসছে। আজকে আমাদের গ্রাম থেকে যদি দেখা যাচ্ছে পুরো গ্রামটাই সাপ ধরা বন্ধ করে দিল, নামটা পাল্টা হয়ে যায় বেদিয়া পাড়া বলে, সে সাপুরে পাড়ায় থাকবে। তাহলে সরকার থেকে বলতে পারবে না একটা আলাদা ভোট দিতে, ওটা কোনো কায়স্থ পাড়া, আগুরি পাড়া, তেলি পাড়া, বাউরি পাড়া বলতে পারবে? সে পারে। সাপুরে পাড়াই বলবে। তাহলে ঐতিহাসিক নামটা থেকে গেল কি পাড়া? সাপুরে তাই তো। পাড়া। কলকাতার লেক টাউনে একটা গ্রাম আছে বেদিয়া পাড়া, এক কিলোমিটার বেদিয়া ছিল ওখানটাতে, তো সেখানে বেদিয়া নাই, 2তলা 3তলা বাড়ি গেছে। সে যেখানে যতই ভদ্রলোক বাস করুক, নাম দিয়েছে ওই জায়গাটাকে বেদে পাড়া। দুর্গানগরে যে নামটা দিয়ে আছে মুচি পাড়া, মুচি বাস করে সব কোটিপতি। কিন্তু তারা কি বলে, যখন কোথায় যাচ্ছে, তারা বাড়ি কোথায় আপনার? আমার মুচি পাড়া। তাহলে জায়গাটা শুনতে খারাপ, কিন্তু জায়গাটা হচ্ছে হাই সোসাইটি। তো সেরকম আমাদের জায়গাটা হচ্ছে সাপুরে পাড়া। যতই সাপ ধরা ছেড়ে দেখ, কিন্তু নামটাকে পাল্টাবে না। নাম বদলাবে না। নাহলে যার যেটা কাজ সে করবেই। হয়তো আমরা জানি আইন তো অপরাধ, কিন্তু আইন মেনেও আমার করতে হবে। এবার সব কিছু আইন মানতে পারি না। আর তোমার বইয়েও আছে যে বাপুরাম সাপুরে, তাহলে বইয়ে লেখা আছে যে সাপুরিকে একমাত্র জব্দ করবে আরে মানুষ, ব্যাপারটা শোনো। সাপুরেরা। এরা হচ্ছে বিরাট ক্রিটিক্যাল মেমরি মেঘো। যেরকম এই মেমরি মেঘোরা হচ্ছে কি জানিস, গামান্ডি করাবো, মাঙান তাই করপিত করবো। তাই তো, আর এরা যারা যারা গামারকে চুপিত চাষি চাষ করবে, জেলে মাছ ধরবে, মুচি জুতো সেলাই করবে। আমি তাকে যদি বলি যে তুই চাষ কর, করবে? চাষিকে যদি বলি তুই জুতো সেলাই কর, সে করবে? করবে না। কেন? তার যেটা জাতি ব্যবসা, পূর্বপুরুষ করে এসছে,
তুমি চাকরি করে হয়তো পড়াশোনা করে চাকরি পেয়ে গেলা টাকা খরচা করে, দিয়ে সেই কাজটা তুমি করলে না, সেটা আলাদা ব্যাপার। কেন তুমি টাকা পেয়েছো, চাকরি করছো একটা, দিয়ে তোমার প্র্যাকটিসে লাগছে যে আমি বাচ্চা থেকে আমি জুতো সেলাই করেছি, বড় হয়েছি, আমার প্র্যাকটিসে লাগছে, ওগুলোকে ছেড়ে দিলাম, তাই তো? সেটা আলাদা বাবা, তোমার টাকা হয়ে গেলে তোমার টাকা হয়ে গেছে বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা আমাদের এটা যে না না পূর্বপুরুষ করে আমি আসছে। কি বলছি, চাকরি পেয়ে জুতো সেলাই করে ছেড়ে দিল, কিন্তু তার কাজটা কি পাল্টালো? পাল্টাবে না তো, তাকে তুমি মুচি বলে ডাকবে? মুচি বলে ডাকবে, তা আমরা সাপুড়ে, আমরা যদি সাপ ধরে ছেড়ে দিচ্ছি আমাদেরকে সাপুড়েই বলবে। সাপুড়েই বলবে। সে আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যত কার্ড আছে সেই কার্ডে আমার সাপুড়ি টাইটেল দেওয়া আছে, সেই টাইটেলটা তো পাল্টাতে পারবো না আমি। না। হ্যাঁ, তাহলে জাতির যেটা ধারা সেটা থাকবে। হ্যাঁ, সরকার এখন নিয়ম করেছে সাপ মারা যাবে না, ধরা যাবে না। আবার ধরলে কি হবে, তুমি তাদের নিয়ম মতন ধরো। এবার তাদের নিয়ম মতন কিরম ধরবো আমরা? কেউ বলছে আমরা সাপ ধরতে আসছি, দাদা আসুন আমাদের সাপটা ধরলেই যান, আপনার 2-4 টাকা 200-700 টাকা দেবো, সাপটা ধরলাম, আবার সাপটা মাঠে ঘাটে ছেড়ে দিলাম। আবার যেখানে ছাড়তে যাবো সেটা একটা বড় রিস্ক। ছাড়তে গিয়ে একটা লোক দেখে নিয়ে, দাদা কি ছাড়ছেন? সাপ। কি আরো অসুবিধা, আপনি ওইখান থেকে নিয়ে সেখানে ছাড়তে যাচ্ছেন, সে আবার তেরে লাঠি করে মারতে আসবে। এটা হচ্ছে বড় রিস্ক, যে আমি এক জায়গায় ধরে এক জায়গায় ছাড়বো। ছাড়ার চিন্তাটা কোথায়? তুমি যখন ফরেস্টে নিয়ে যাবে, এবার ফরেস্টে যেতে গেলে একটা যাতায়াতের খরচা আছে, সেখানেও নিয়ে গিয়ে সে ফরেস্টের লোকে বলবে, দাদা আমাদের মধ্যে ছাড়ার তো জায়গা নেই, আমাদের ছোটো রেঞ্জের জায়গা, আর এখানে ছাড়লে আপনার কারোর বাড়িতে ঢুকে যাবে, আপনি যেখান থেকে নিয়ে এসছেন সেখানে দিয়ে আসুন। তাহলে আমি যার বাড়ি থেকে নিয়ে এসেছি, তাহলে সাপটাকে আমি তার বাড়িতে এসে দেবো? তার কোনো দেওয়া যায়? সে কী বলবে যে আপনি আমার বাড়ি থেকে নিয়ে গেলে আবার আমার বাড়িতে নিয়ে এসছেন? তাহলে সেগুলো আপনি মাঠে ছাড়ুন গা, মাঠে ছেড়ে যাচ্ছে, তাই লোক দেখে নিল। তাহলে মাঠে যাচ্ছে, যে মাঠে যখন লোক দেখে গেলো সে আমাকে তেরে মারতে আসছে। কি আপনি ওইখান থেকে নিয়ে এসে ছাড়তে আসছেন? আরেক তাহলে ঝামেলা। তাহলে এই হিসাবটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? সেটাই তো, তার মানে আমাদের পরিস্থিতি এমন দাঁড়িয়ে গিয়েছে যে আমাদের বাঁচাটা হচ্ছে প্রচুর দায়, বাস্তবিক যে আমাদের জীবনটা এমন চলে গিয়েছে, যে পর্যায়ে পড়ে গেছে আমাদের, যে আমাদের হয়তো বেদিয়া সমাজে আমরা যে জন্ম নিয়েছি, আমরা বেদিয়া সমাজটাকে সরকার থেকে পুরো বঞ্চিত। বঞ্চিত। আমরা হয়তো যে আমাদের ভারতের বেদিয়া সম্পদের বলে আমরা কিছু হয়তো আমাদের ছিল না, এখন হয়তো তারা সেটা তুলে ধরছে যে বেদিয়া সমাজ ভারতবর্ষে কেউ ছিল না। আমাদের আজকে সেকেন্ড ডে ফিল্ড ওয়ার্কের পর আজকে এখন আবার টিফিন ব্রেক, সেম লুচি আর ঘুগনি। তো এটাই আমাদের মাঠে এনার্জি যোগায়, লুচি ঘুগনি খেয়ে আসা নিয়ে আসা। সুন্দর আমেজ, হালকা ঠান্ডা পরিবেশ, খাবারের ব্যাপারটা হচ্ছে হালকা হালকা হাওয়া, এদিকে রোদ। খাবারের ব্যাপারটা বলা যায় না, যেটা কপালে থাকে সেটা মেনে নিতে হবে। আমাদের কপালে আছে আজ লুচি আর এই যে ঘুগনি তরকারি, তার নিচে আছে যেটা বাংলায় বলে মুরগির ছাল, টিফিনে ভর্তি। তো দেখা যাক, মুরগির ছালটাও টেস্ট হবে, ঘুগনি লুচি সবই টেস্ট হবে। যদিও এগুলি গরম থেকে ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেকের ভাগে এখন 3টে করে লুচি পড়েছে। না 4টে করে, আচ্ছা 4টে করে লুচি পড়েছে, সরি। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, তার জন্য কাঁচা লঙ্কা আছে ফ্রি। হ্যাঁ, তারপরে আবার সেকেন্ড হাফে কাজটি শুরু হবে। তো আজকের আবার সেকেন্ড কালেকশন, আরেকটি মনোস্লেট। তবে এটার কালার প্যাটার্নটা আমি একটু দেখাতে চাই ক্লোজলি। এটি হ্যাঁ থাক 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 আমি বডির কালারটা দেখাবো একটুখানি। এটি অনেকটা গোখরো টাইপ প্যাটার্ন, ব্রাউনের ওপরে। ওকে ওকে ওকে, মিডিল এজ দেখুন, একটু ব্রাউন শেডের ওপরে মাটি মাটি কালার, মাডি কালার। মিডিল এজ সাইজ, এই যে মিডিল শেড। হেডটি দেখাতে চাইবো, হেড ফোকাস। ও কালারটি অসাধারণ কালার, অসাধারণ অসাধারণ। এই যে মুখটা, না মুখ ঠিক আছে, আমি বডিটা নিচ্ছি। স্টিল রাখো, স্টিল রাখো, এইভাবেই রাখো, স্টিল রাখো। আমি বডির এই স্কেল প্যাটার্নটাকেই নিচ্ছি। এর একটা আলাদা স্কেল প্যাটার্ন মনে হচ্ছে, মানে কেউটেই, কিন্তু এর বডির প্যাটার্নটা কালার অনুযায়ী মনে হচ্ছে আলাদা, দেখলে তো অন্যরকম মনে হয় আর কি। পেটটা দেখো, পেটটা আলো সাইড, ব্যাক সাইড তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চলো 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 চলো। ছেড়ে দেবো। আজকে যে সেকেন্ড সাপটা ধরা হলো এই কিছুক্ষণ আগে, এটার মেজারমেন্ট ফেন কমপ্লিট। তো দাদা চলুন এবার এটাকে রিলিজ করে দেওয়া যাক। নেচারে এখন যা সময় আছে ও চলাফেরার সময়, তো এটাকে আপনি এখানে রিলিজ করে দিন, এইখানটায় রিলিজ করে দিন। হ্যাঁ এখানে রিলিজ করে দিন, ব্যাস 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 ব্যাস, আর যাওয়ার দরকার নেই। আস্তে আস্তে, ওকে যেতে দিন।